Hello students, welcome back to my channel Pulsars Classes. তোমরা আমার ভিডিও নিয়মিত দেখছো এবং তোমাদের থেকে প্রচুর ফিডব্যাক পাচ্ছি। তোমাদের এই ফিডব্যাক, তোমাদের এই কমেন্টস আমাকে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে তোমাদের জন্য উৎসাহিত করছে। খুব ভালো কথা। তোমাদের আমার ভিডিওগুলি তোমরা আরো বেশি বেশি করে শেয়ার করবে, আরো বেশি বেশি করে কমেন্ট করবে এবং তোমাদের বাকি যারা বন্ধু আছে তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে, যাতে আমি প্রথম কোনো ভিডিও আপলোড করলে তোমরা প্রথমে এই ভিডিওটি পেয়ে যাও। তো যাই হোক, আমি আমার আগের কয়েকটি ভিডিওতে 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য লাস্ট মিনিট অ্যাকাউন্ট সাজেশন দিয়ে দিয়েছি। এছাড়া আজকে আমি যে ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি সেটি হচ্ছে 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে কমার্স স্ট্রিমে যাদের CLPA অর্থাৎ কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এই সাবজেক্টটি রয়েছে, সেই সাবজেক্টে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা কি কি পড়বে, এই বছরে কোন কোন কোয়েশ্চেন্সগুলো CLPA থেকে খুব ইম্পর্টেন্ট আছে সেই নিয়ে আজকের ভিডিও। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে পুরোটা দেখবে এবং এই ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেগুলি তোমাদের CLPA এক্সাম দেওয়ার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। সুতরাং চলো আমরা শুরু করি। প্রথম কথা আমি তোমাদের বলবো, CLPA এর ক্ষেত্রে এইখানে দুটো সাবজেক্ট ইনক্লুড আছে, একটা হচ্ছে কমার্শিয়াল ল আর একটা হচ্ছে প্রিলিমিনারিজ অফ অডিটিং। তো তোমাদের কমার্শিয়াল ল এর মধ্যে অনেকগুলো ল আছে, যেমন অংশীদারি আইন আছে, যেমন বীমা আইন রয়েছে, আর হস্তান্তরযোগ্য দলিল আইন রয়েছে। তো তোমাদের অনেকগুলো কোশ্চেন পড়তে গিয়ে দেখা যায় যে অনেকগুলো কোশ্চেনেই তোমাদের সেকশন দেওয়া থাকে, ঠিক আছে? তো আমি তোমাদের বিশেষভাবে বলবো, ল এর সেকশন যদি তোমরা 100% জানো যে এটাই এর সেকশন উইথ সাবসেকশন, সেকশন এবং সাবসেকশন যদি তোমরা 100% জানো তাহলেই কিন্তু তোমরা সেকশনটা উত্তরে উল্লেখ করবে। আদারওয়াইজ তোমরা যদি তোমাদের কোনো সেকশন নিয়ে কোনো কনফিউশন থাকে যে এই সেকশনটা হতেও পারে না হতে পারে, তাহলে কখনোই তোমরা সেকশন দিতে যাবে না। সেকশন যদি ভুল দাও, উত্তর যদি ঠিকও লেখো, তাহলে কিন্তু পুরো কেটে জিরো করে দেবে, কেননা ওই সেকশনে ওই উত্তরটা বলা নেই। তাই জন্য তোমরা সেকশন যদি 100% শিওর থাকো যে এই প্রশ্নটির উত্তরের সেকশন এটাই, তাহলেই তোমরা সেকশন দেবে। আদারওয়াইজ পরীক্ষায় সেকশন দিতে যাবে না। শুধু লিখবে অংশীদারি আইন অনুযায়ী এটা বলা হয়েছে, বা হস্তান্তরযোগ্য দলিল আইন অনুযায়ী এটা বলা হয়েছে, বা বীমা আইন অনুযায়ী এটা বলা হয়েছে, এইভাবে প্রশ্নটা লিখতে শুরু করবে। এটা গেল ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে তোমরা যখন কোনো প্রশ্নের উত্তর লিখবে, ধরো তোমাকে একটা প্রশ্ন লেখার জন্য 4 নম্বর দিয়েছে, কিন্তু দেখা গেল ওই প্রশ্নটির 6টি কি 8টি পয়েন্ট হয়, তোমরা কিন্তু সবার প্রথমে হেডিং করে ওই পয়েন্ট 8খানা 7খানা 8খানা যা পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো নিচে 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 লিখে নেবে। তারপরে সেই পয়েন্টগুলোর থেকে 4 নম্বর দিলে 4টে ভালো ভালো পয়েন্ট ডিসকাস করবে, আর 6 নম্বর দিলে 6টি ভালো ভালো পয়েন্ট ডিসকাস করবে। কিন্তু প্রত্যেকটা পয়েন্ট যদি ওই প্রশ্নের আন্ডারে 10টা পয়েন্ট থাকে, তাহলে 10টা পয়েন্টই কিন্তু তোমরা পর 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 নিচে নিচে লিখবে। লেখার সময় পয়েন্টগুলো ব্ল্যাক কালি দিয়ে লিখতে পারো, আর যখন ডিসকাস করবে সেগুলো তখন ব্লু কালি দিয়ে করবে, ঠিক আছে? তবে পরীক্ষায় কখনো রেড বা গ্রিন কালারের কালি ইউজ করবে না, অনলি ব্লু আর ব্ল্যাক ইউজ করবে। তোমরা পয়েন্টগুলো বা হেডিং গুলো ব্ল্যাকে করবে, আর যখন ডিসকাশন করবে ম্যাটারটা তখন সেগুলো ব্লুতে করবে। এইভাবে করলে কিন্তু এই প্রশ্ন এইভাবে উত্তর লিখলে কিন্তু অনেক নম্বর তোমাদের বেড়ে যাবে। তোমরা ভেতরের ম্যাটারটা নিজের মতন বানিয়ে অবশ্যই লিখতে পারো, প্রাসঙ্গিক থাকলেই চলবে, কিন্তু পয়েন্টস গুলো দেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত তোমরা পয়েন্টস দিতে পারবে, ঠিক ঠিক পয়েন্টস গুলো যত দিতে পারবে, তত কিন্তু তোমাদের নাম্বার বাড়বে, ঠিক আছে? এই বিষয়টা তোমরা অবশ্যই
পরীক্ষা দেওয়ার সময় মনে রাখবে। আর হাতে হয়তো 14 দিন মতন টাইম তোমাদের রয়েছে। তো এবারে আমি চলে আসি মেন জিনিসে, যে সিএলপিএ চ্যাপ্টার থেকে তোমরা সিএলপিএ সাবজেক্ট থেকে কি কি বিষয় পড়বে। চ্যাপ্টার ওয়াইজ আমি বলছি এবং আমি এইটা স্ক্রিনেও দিয়ে দিয়েছি, স্ক্রিনটাও তোমরা দেখে নেবে। প্রথমে যে তোমাদের কমার্শিয়াল ল পার্ট আছে, তার মধ্যে যে প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে অংশীদারি আইন 1932। এই চ্যাপ্টার থেকে 4 মার্কসের কোশ্চেন আসে এবং তার সাথে সাথে 6 মার্কসের একটা কোশ্চেন আসে। তো আমি দেখো ওখানে 4 মার্কসের কোশ্চেন্স গুলো আলাদা করে ভাগ করে দিয়েছি, আবার 6 মার্কসের কোশ্চেন্স গুলো আলাদা করে ভাগ করে দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। তো 4 মার্কসের মধ্যে যে কোশ্চেন্স গুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে দেখো একজন অংশীদারের উন্মুক্ত ক্ষমতা বলতে কি বোঝো, এরূপ ক্ষমতার যে কোনো 4টি বিধিনিষেধ উল্লেখ করো। তারপরে আছে অংশীদারি কারবারের নিবন্ধন না করার পরিণাম আলোচনা করো। তারপরে আছে অংশীদারি কারবারের নাবালকের 2টি অধিকার ও 2টি দায়িত্ব উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অংশীদারি কারবারের নাবালকের 2টি অধিকার ও 2টো দায়িত্ব উল্লেখ করো। অংশীদারি কারবারে অংশীদারদের অধিকার সম্বন্ধে আলোচনা করো। অংশীদারি কারবারের যে কোনো 4টি উপাদান ব্যক্ত করো। অংশীদারি কারবারের যে 4টে উপাদান আছে সেইগুলো তোমাদের বলতে হবে। আর অংশীদারি চুক্তিতে সাধারণত অন্তর্ভুক্ত হয় এমন যে কোনো 4টি বিষয় উল্লেখ করো। পার্টনারদের মধ্যে যে পার্টনারশিপ ডিড হয়, সেই ডিডে কি কি বিষয় উল্লেখ থাকে, সেই ডিডের মধ্যে কি কি বিষয় থাকে সেগুলো তোমাদের লিখতে হবে। 4 মার্কসের জন্য মোটামুটি এই কটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট আছে। এরপরে স্ক্রিনে দেখতে পাবে 6 মার্কসের জন্য এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে অংশীদারদের পারস্পরিক অধিকার ও কর্তব্য সমূহ আলোচনা করো। তারপরে হচ্ছে তৃতীয় পক্ষ বা বহিরাগতদের প্রতি অংশীদারদের দায়ের বিবরণ দাও। তারপরে আছে অংশীদারি কারবারের বিভিন্ন ধরনের অংশীদার সম্পর্কে আলোচনা করো। বিভিন্ন ধরনের পার্টনার হয়, ঐচ্ছিক অংশীদার, নিষ্ক্রিয় অংশীদার, এরকম নামে মাত্র অংশীদার, এরকম অনেক ধরনের অংশীদারের ভাগ হয়। সেই অংশীদারের ভাগগুলো বলতে বলা হচ্ছে। অংশীদারি কারবারের বিভিন্ন ধরনের অংশীদার সম্পর্কে আলোচনা করো। আর এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন 6 মার্কসের জন্য অংশীদারদের যে কোনো 3টি অধিকার ও 3টি দায় আলোচনা করো। এই কটা প্রশ্ন পার্টনারশিপ অ্যাক্ট থেকে খুব বেশি ইম্পর্টেন্ট আছে। এরপরে স্ক্রিনে দেখতে পাবে তোমাদের 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল আইন 1881। এই চ্যাপ্টারটা থেকে শুধুমাত্র তোমাদের 4 মার্কসেরই কোশ্চেন আসবে, সম্ভবত 4 মার্কসের 2টো কোশ্চেন আসবে। তো 4 মার্কসের কি কি কোশ্চেন এই চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে সেটা একটু বলি। 4 মার্কসের কোশ্চেন যেটা তোমাদের পড়তে হবে এই চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে বাণিজ্যিক হুন্ডি ও চেকের মধ্যে 4টি পার্থক্য লেখো। 4 মার্কসের জন্য বাণিজ্যিক হুন্ডি ও চেকের মধ্যে 4টি পার্থক্য লেখো। হস্তান্তরযোগ্য দলিলের পৃষ্ঠাঙ্কনের যে কোনো 4টি ধরন সংক্ষেপে আলোচনা করো। পৃষ্ঠাঙ্কের যে ধরনগুলো আছে তার মধ্যে 4টে ধরন লিখতে বলা হচ্ছে। বাণিজ্যিক হুন্ডির স্বীকৃতি দান বলতে কি বোঝো, কোন কোন ক্ষেত্রে বাণিজ্যিক হুন্ডিতে স্বীকৃতির প্রয়োজন হয় না, এমন কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে বাণিজ্যিক হুন্ডি হলেও তাতে অ্যাকসেপ্টেন্সের প্রয়োজন হয় না। আরেকটা হচ্ছে যথাকালে ধারকের যে কোনো 4টি অধিকার উল্লেখ করো। হোল্ডার ইন ডিউ কোর্স ইংলিশে বলে হোল্ডার ইন ডিউ কোর্স। যথাকালে ধারকের যে কোনো 4টি অধিকার উল্লেখ করো। এরপরে আছে এই চ্যাপ্টার থেকে একটি প্রদত্ত পত্রের যে কোনো 4টি অপরিহার্য উপাদান আলোচনা করো। প্রদত্ত পত্র প্রমিশনারি নোট এর যে কোনো 4টে উপাদান আলোচনা করতে হবে। তারপরে আছে হস্তান্তরযোগ্য আইন 1881 অনুযায়ী পৃষ্ঠাঙ্কনের নিয়মাবলী আলোচনা করো। পৃষ্ঠাঙ্কন করার যে রুলস গুলো আছে সেগুলো বলতে হবে। চেকের বিভিন্ন ধরন হয়, খোলা চেক, আড়ি চেক, পূর্ববর্তী তারিখের চেক, পরবর্তী তারিখের চেক, এরকম অনেক ধরনের চেকের বিভিন্ন ভাগগুলো হয়। সেই চেকের বিভিন্ন ধরনগুলো সংক্ষেপে আলোচনা করতে বলা হচ্ছে। আর বাণিজ্যিক হুন্ডি আর প্রতিশ্রুতি পত্র অর্থাৎ বিল অফ এক্সচেঞ্জ আর প্রমিশনারি নোটের মধ্যে 4টে পার্থক্য লিখতে বলা হচ্ছে। আর বাণিজ্যিক হুন্ডির আবশ্যকীয় উপাদানগুলি আলোচনা করো। এই চ্যাপ্টার থেকে 4 মার্কসের জন্য এই কটা কোশ্চেন তোমাদের এই বছরে খুব ইম্পর্টেন্ট আছে। পরের যে চ্যাপ্টার বীমা আইন, এই বীমা আইন থেকে তোমাদের 4 মার্কসের 2টো কোশ্চেন আসে। কি কি এখান থেকে পড়তে হবে দেখো, স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি।
জীবন বীমা ও সম্পত্তি বীমার মধ্যে পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জীবন বীমার উপর আত্মহত্যার প্রভাব আলোচনা করো। তারপরে হচ্ছে নৌ বীমার বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো। তারপরে আছে জীবন বীমার 4টি সুবিধা লেখো। সাধারণ বীমার যে কোনো 5টি নীতি আলোচনা করো। কারবারি জগতে বীমার গুরুত্ব আলোচনা করো। সাধারণ বীমার 4টি বৈশিষ্ট্য লেখো। এরপরে কতগুলো টার্ম আছে বীমার ক্ষেত্রে ইউজ হয়, এই টার্মগুলোর উপর টিকা লিখতে বলা হচ্ছে। এই যে নিম্নলিখিত বিষয়গুলোর উপর টিকা লেখো। বীমাকারী, বীমা গ্রহীতা, বীমা পত্র, বীমা কিস্তি, প্রাপ্তি স্বীকার পত্র, সমর্পণ মূল্য আর মনোনয়ন। এই কটা টার্ম আছে যেগুলো বীমাতে খুব ইউজ হয়। এই টার্মগুলোর টিকা লিখতে হবে। এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের জীবন বীমার সংক্ষিপ্ত বিবরণ দাও। জীবন বীমার অনেক ধরনের জীবন বীমা হয়, তার মধ্যে 5-6টা মতন জীবন বীমার ভাগগুলো তোমরা আলোচনা করবে। নৌ বীমার 5টি বৈশিষ্ট্য লিখবে। সামুদ্রিক বীমার ধরনগুলি সংক্ষেপে আলোচনা করবে। সামুদ্রিক বীমার অনেকগুলো ভাগ হয়, সেই ভাগগুলো একটু আলোচনা করতে হবে। অগ্নি বীমার অনেকগুলি ধরন হয়, অগ্নি বীমার ধরনগুলি সংক্ষেপে আলোচনা করো। আর একটা প্রশ্ন হচ্ছে একাধিক বীমা এবং পুনর্বীমার মধ্যে পার্থক্য লেখো। এই কটা চ্যাপ্টার এই বীমা আইন থেকে পড়বে, 4 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। এর পরের চ্যাপ্টারে চলে যাও। এরপরে আমাদের আছে অডিটিং। অডিটিং শুরু হয়ে যাচ্ছে। অডিটিং এর যে 3টে চ্যাপ্টার আছে তার মধ্যে প্রথম চ্যাপ্টার হচ্ছে নিরীক্ষা শাস্ত্রের নতুন শাখা। এই চ্যাপ্টার থেকে তোমাদের 4 মার্কসেরও যেমন একটা কোশ্চেন আসে, 6 মার্কসেরও একটা কোশ্চেন আসে। তো দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি 4 মার্কসের মধ্যে কি কি তোমাদের পড়তে হবে। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় 10 মার্কসের কোশ্চেন আসছে। তো এই চ্যাপ্টারের মধ্যে পড়তে হবে পরিব্যয় নিরীক্ষা কাকে বলে, এর সুবিধাগুলি আলোচনা করো। ব্যবস্থাপনা নিরীক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো। কার্য সম্পাদন নিরীক্ষার যে কোনো 4টি সীমাবদ্ধতা উল্লেখ করো। এই 3টে প্রশ্ন 4 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট আছে। অবশ্য 6 মার্কসের কোশ্চেন্স গুলো কিন্তু 4 মার্কসে এসে যেতে পারে, বা 4 মার্কসের কোশ্চেন্স গুলো কিন্তু 6 মার্কসে এসে যেতে পারে। সুতরাং এগুলো পড়া থাকলে তোমরা 4 মার্কসের জন্য যেমন লিখতে পারবে তেমনি 6 মার্কসের জন্য লিখতে পারবে। এরপরে 6 মার্কসের এই চ্যাপ্টার থেকে যে নির্বাচিত কোশ্চেন গুলো সেগুলো দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি। কার্য সম্পাদন নিরীক্ষার যে কোনো 4টি সুবিধা লেখো। ব্যবস্থাপনা নিরীক্ষার সুবিধাগুলি আলোচনা করো। পরিচালন সংক্রান্ত নিরীক্ষার সুবিধাগুলি ব্যাখ্যা করো। সামাজিক নিরীক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো। পরিব্যয় নিরীক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো। ব্যবস্থাপনা নিরীক্ষার সুবিধাগুলি আলোচনা করো। সামাজিক নিরীক্ষা কাকে বলে, এর উদ্দেশ্যগুলি আলোচনা করো। আর ব্যবস্থাপনা নিরীক্ষার সীমাবদ্ধতা আলোচনা করো। ব্যবস্থাপনা নিরীক্ষার উদ্দেশ্য আলোচনা করো। এই কটা চ্যাপ্টার, এই কটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। এরপরে 2 নম্বর চ্যাপ্টার অডিটিং এর, সেটা হচ্ছে প্রাক নিরীক্ষা পদ্ধতি। এই চ্যাপ্টার থেকে 4 মার্কসের কোশ্চেন্স খুব ইম্পর্টেন্ট। 4 মার্কসের কি কি প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসছে দেখে নাও, স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি। নমুনা পরীক্ষা কোন কোন ক্ষেত্রে উপযোগী নয় তা উল্লেখ করো। কোন কোন ক্ষেত্রে নমুনা পরীক্ষা উপযোগী নয়, মানে এই সমস্ত ক্ষেত্রগুলো বলতে হবে যেগুলোতে নমুনা পরীক্ষা চলে না। নিরীক্ষার স্মারকলিপির অন্তর্ভুক্ত যে কোনো 4টি বিষয় উল্লেখ করো। নিয়মমাফিক পরীক্ষার যে কোনো 4টি সীমাবদ্ধতা উল্লেখ করো। একটি নিরীক্ষার কর্মসূচি তৈরি করার উদ্দেশ্যগুলি কি কি লেখো। নমুনা পরীক্ষা কাকে বলে, এর সুবিধাগুলি আলোচনা করো। নিরীক্ষার কর্মসূচির যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো। নিরীক্ষার পরিকল্পনার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। নমুনা পরীক্ষায় বিচার্য যে কোনো 4টি বিষয় সম্পর্কে আলোচনা করো। নতুন নিরীক্ষার কাজ শুরু করার আগে নিরীক্ষককে বিবেচনা করতে হয় এমন 4টি বিষয় উল্লেখ করো। নিরীক্ষা সংক্রান্ত নথিপত্রের তাৎপর্য আলোচনা করো। নিয়মমাফিক পরীক্ষার উদ্দেশ্যগুলি লেখো। নিয়মমাফিক পরীক্ষার যে কোনো 4টি সুবিধা লেখো। নিরীক্ষার কর্মসূচির 4টি উদ্দেশ্য লেখো এবং নিরীক্ষার কর্মসূচির বৈশিষ্ট্যগুলি লেখো। এই কটা প্রশ্ন 4 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট আছে। এই চ্যাপ্টার থেকে 4 মার্কসের এই কোশ্চেন্স তোমাদের আসবে। এরপরে আছে লেনদেনের সত্যতা যাচাই করো, তোমাদের অডিটিং এর 3rd চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার। এখান থেকেও 4 মার্কসের কোশ্চেন্স আসবে। 4 মার্কসের জন্য এখানে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সত্যতা যাচাইকরণের সময় বিচার্য যে কোনো 4টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করো। সত্যতা যাচাইকরণের গুরুত্ব আলোচনা করো। ভাউচারের বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো। সত্যতা যাচাইকরণের যে কোনো 4টি সুবিধা লেখো।
সত্যতা যাচাইকরণ ও নিয়মমাফিক পরীক্ষার মধ্যে পার্থক্য করো, আর বৈধ ভাউচারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট। এরপরে এগুলো হলো তোমাদের 4 আর 6 মার্কসের জন্য যেগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট আছে সেগুলো বললাম। এরপরেও তোমরা জানো যে তোমাদের 24 মার্কসের এমসিকিউ এবং 12 মার্কসের এসএকিউ থাকে। এই এমসিকিউ আর এসএকিউ এর জন্য তোমরা শেষ 5 বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার এসএকিউ আর এমসিকিউ গুলো অবশ্যই পড়বে। দেখো আমি নিচে ইয়েলো কালি দিয়ে মার্কিং করে লিখে দিয়েছি, শেষ 5 বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার এসএকিউ ও এমসিকিউ অবশ্যই পড়তে হবে। তো এই প্রশ্নগুলো তোমাদের সিএলপিএ সাবজেক্টটার জন্য ভেরি ইম্পর্টেন্ট। 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছো, তো তোমরা এই কোশ্চেন্স গুলো অবশ্যই পরীক্ষার আগে পড়ে যাবে, মুখস্থ করে যাবে। এবং যেভাবে আমি নোটটা তোমাদের লিখতে বললাম খাতায়, যে প্রথমে আগে হেডিং গুলো লিখে নিতে হবে, পয়েন্টস গুলো লিখে নিতে হবে, তারপরে সেই যেমন নম্বর দেবে সেই অনুযায়ী পয়েন্টস গুলো ডিসকাস করতে হবে। এবং সময়ের মধ্যে কিন্তু সমস্ত প্রশ্নগুলো শেষ করতে হবে। কোনো প্রশ্নের পিছনে বেশি টাইম দিয়ে দিলে কিন্তু অন্য প্রশ্নের উত্তর ছেড়ে যাবে। সুতরাং টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো করে তোমাদের জানতে হবে। টাইম ম্যানেজমেন্ট কি করে করতে হবে সেই সম্পর্কে আমি আগের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আগের ভিডিওগুলোর লিংক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে এবং ভালোভাবে প্রিপেয়ার হতে পারবে। আশা করব তোমাদের প্রত্যেকের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে এবং প্রত্যেকেই খুব ভালো স্কোর করতে পারবে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে, এই কামনা রইল। এই কামনা জানিয়ে আজকের আমি ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।